উনি বলেছেন যে সিটিজেন পার্টিসিপেশনের বিষয়ে কোন রিপোর্টে কিছু পাওয়া যায়নি, তো চেহারা দেখালাম। হ্যাঁ, কিন্তু আমাদের রিপোর্টে কিছু পাননি না, সংবিধান সংস্কার কমিশন। হ্যাঁ, কিন্তু আমাদের কমিশনেও একটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু বলেছিলাম যে সংবিধান সংস্কারের জন্য গণভোট করতে হবে, যে কোনো ধরনের সংস্কার। কাজে এটা কিন্তু সিটিজেন পার্টিসিপেশন। এবং আপনারা দেখবেন আমাদের গত 15-16 বছরের যে মানে দুর্ভাগ্য, এর অনেক কিছু কিন্তু সংবিধান সংশোধন থেকে উদ্ভূত। এবং আমরা সংবিধান সংশোধনের জন্য মানে অবশ্যই সিটিজেনের কাছে যেতে বলেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এটাও সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা চান না। তো সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিটিজেন পার্টিসিপেশনের কথা বলে এটা মানে দেখা গেছে যে এটা চায় না বড় বড় রাজনৈতিক দল। তো আরো অন্যগুলো বিষয় বলতে গেলে তো নিশ্চয়ই আরো অনেক ধরনের এটা বাধা হতো। এবং আরেকটা জিনিস হলো সিটিজেনদের পার্টিসিপেশন, এটা অনেকটা আপনার কথার সাথেও রিলেটেড, সেটা হলো স্থানীয় সরকার। তো স্থানীয় সরকার বিষয়ে যেহেতু আলাদা একটা কমিশন ছিল, কাজেই আমরা এটাতে অত কনসেন্ট্রেশন করি নাই। আমরা ভেবেছি যে এটা যেহেতু একটা আরো স্পেশালাইজড কমিশন আছে, ওনারা এটা দেখবেন। তারপরেও আমরা কিন্তু স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটা স্বাধীন স্থানীয় সরকার কমিশনের কথা বলেছিলাম, যাতে করে স্থানীয় সরকারগুলোকে আমলাতন্ত্র থেকে বের করা যায়। এবং এটা করা গেলে কিন্তু স্থানীয় সরকার পর্যায়ে সিটিজেন পার্টিসিপেশন বাড়ানো যেত। এই যে আমলাতন্ত্র পুরো স্থানীয় সরকারকে ক্যাপচার করে ফেলে, এটা যাতে না হয়, একটা স্বাধীন কমিশন থাকে। কাজে এই দুই ভাবে কিন্তু সিটিজেনের কথা আমাদের রিপোর্টে এসেছে। আমার ওই স্লাইডে হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস হলো ৭০ ধারার বিষয়টা উঠেছিল। তো এটা মানে আমাদের কমিশনে এটা আমরা অনেক বিতর্ক করেছি। আমরা তো ৯-১০ সদস্যের কমিশন ছিলাম। উনি মাঝে মাঝে আমাদেরকে ভিজিট করতেন, উনি দেখতেন আমরা একটা টেবিলে গোল হয়ে কিভাবে তর্ক করছি। তো আর্টিকেল ৭০ ছিল একটা বিষয় যেটা নিয়ে আমরা মনে হয় সবচেয়ে বেশি, এবং ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, এই দুটো বিষয়ে আমরা অনেক সময় তর্ক করেছি। প্রথম দিকে আমরা এটা রাখার পক্ষে ছিলাম, যে মানে এটা মানে নো কনফিডেন্সের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবে, এই ধরনের মতটাই প্রিভেল করছিল। কিন্তু আমরা অনেক আলোচনা করতে করতে পরে আমরা দেখলাম যে না, এটা থেকে আমাদের সরে আসা উচিত। কারণ আপনি চিন্তা করে দেখেন, একটা দেশের যে কোনো কাউকে আপনি কিন্তু তার পদ থেকে সরাতে পারেন, রাষ্ট্রপতিকে অভিশংসন করে সরাতে পারেন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরাতে পারেন, এবং যে কোনো পদধারীকে আপনি সরাতে পারেন। প্রধানমন্ত্রীকে আপনি সরানোর কোনো পদ্ধতি নাই। এবং আপনি যদি চিন্তা করেন, শুধুমাত্র রাজা রানীকে সরাতে পারেন না, রাজতন্ত্রে আপনি রাজা রানীকে সরাতে পারবেন না, কিন্তু তাছাড়া একটা গণতন্ত্রে আপনার যে কোনো একজন যিনি পাবলিক পাওয়ার এক্সারসাইজ করেন তাকে সরানোর একটা পদ্ধতি অবশ্যই থাকা উচিত। সেই কারণে অনেক আলোচনার পরে কিন্তু আমরা পরে সিদ্ধান্ত হয়েছে যে না, এই ৭০ অনুচ্ছেদের এটাকে সম্পূর্ণভাবে বাতিলের পক্ষে আমরা সবাই ৯ জন একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং এটার যুক্তি এটাই ছিল যে ওনাকে সরানোর, উনি যেটা বলেছিলেন, এবং এটাও আমরা চিন্তা করেছিলাম যে এই সরানোর পদ্ধতি না থাকার কারণে হলো আপনাকে জীবন দিয়ে তাকে সরাতে হয়। কাজে আমরা চাইনি যে বাংলাদেশের বাচ্চা ছেলেরা ভবিষ্যতে আবার জীবন দিয়ে প্রধানমন্ত্রীকে সরায়, এবং এটা আমাদের এই ৭০-এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বেসিস ছিল। আর আপনি আর একটা প্রসঙ্গ বলেছিলেন যে প্রধানমন্ত্রী স্পর্শ করতে পারে না, এরকম কিছু জিনিস আমাদের থাকা দরকার। এবং আমার ধারণা, আমি যেটা প্রথমেই বলেছিলাম, বাস্তবতা এবং স্বপ্ন। তো আমরা চেষ্টা করেছি যে মানে এরকম রিকমেন্ডেশন করতে যেটা স্বপ্নকেও ধারণ করে, আবার হয়তো বাস্তবায়নও করা সম্ভব হয়। এবং সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্পর্শের বাইরে রাখার জন্যই কিন্তু ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের কথা বলা হয়েছিল। এবং এখানে আপনি দেখবেন আমাদের যে গত 15 বছরের দুর্ভাগ্যের একটা বিষয় হলো, কোনো একটা প্রতিষ্ঠানও কাজ করেনি। নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন,
এবং আরো যত প্রতিষ্ঠান আছে সুপ্রিম কোর্ট, তো এইগুলোকে প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা যদি এনসিসির কনস্টিটিউশনটা দেখেন, যে এখানে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সরকার এবং বিরোধী দলের ঐক্যমত্য হতে হবে, ঐক্যমত্য ছাড়া হবে না। এটাকে এভাবেই আমরা ডিজাইন করেছি। এবং জাতীয় ঐক্যমত্যের কথা কিন্তু আমরা সবাই বলি, এমনকি বিএনপিও কিন্তু বলছে যে আমরা ঐক্যমত্যে সরকার করব, বলছে তো, কিন্তু ওনারা আবার এনসিসি চান না। আর আমি যার সাথে কাজ করি, আমার সিনিয়র ডক্টর কামাল হোসেন, উনি তো সারা জীবন ঐক্যমত্যের কথা বলে আসছে। এবং এই ঐক্যমত্যের জায়গাটা কিন্তু ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। এখানের কম্পোজিশন 9 সদস্যের, এবং এটা আপনারা যদি ভালো করে দেখেন, আমরা একটা ওই ভোটাভুটির ব্যবস্থা দিয়েছি। কোনোভাবেই বিরোধী দল নিজে অথবা সরকারি দল একা, কোনো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেগুলো আমরা বলেছি সাংবিধানিক প্রতিষ্ঠান, স্থানীয় সরকার কমিশন, নির্বাচন কমিশন, একা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না। কিন্তু প্রেসিডেন্ট আর চিফ জাস্টিস যদি ভোট দেয় সরকারের পক্ষে, তাহলে তো বিরোধী দলের না, আপনাকে আমি দেখাই, এখন সময় নেই, পারহ্যাপস সাইডলাইনে আপনাকে দেখাতে পারি। এটা কোনোভাবেই সরকার একা পারবে না, কারণ এখানে বিরোধী দলের আপনার 2 জন ডেপুটি স্পিকার আছেন, তারপর সরকার বিরোধী দল বাইরে আরেকজন আছেন 3 জন, চিফ জাস্টিস আছেন 1 জন, 4 জন, হ্যাঁ, তারপরে লিডার অফ দি অপোজিশন আছেন 5 জন। উচ্চকক্ষের স্পিকার কি আমরা বাইরে থেকে বিরোধী দল থেকে আসবে? হ্যাঁ, না, ডেপুটি স্পিকার। চিফ জাস্টিসকে তো গভর্নমেন্ট জন্য নিজেই ইনফ্লুয়েন্স না, কিন্তু আপনাদের ওইখানে যেটা আছে যে উচ্চকক্ষের স্পিকার এটা একজন সদস্য হবে, কিন্তু আপনারা যে প্রক্রিয়া উচ্চকক্ষের স্পিকারের নির্বাচনের কথা বলেছেন, সেখানে বলেছেন উচ্চকক্ষের স্পিকার মানে সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে। এখন যদি উচ্চকক্ষে আপনাকে বলি, ক্লিয়ার হয়, উচ্চকক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষেরই স্পিকার এবং ডেপুটি স্পিকার আছে। স্পিকার সরকারি, ডেপুটি স্পিকার না, ওইটাই আমি বলতেছি যে আপার হাউসে স্পিকার কিন্তু বিরোধী দল থেকেও আসতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ইভেন বিরোধী দলের পাল্লা ভারী হতে পারে। বিরোধী দলের পাল্লা ভারী হয়ে যায়। আবার সেই ক্ষেত্রে না, সেটা বিরোধী দলের ক্ষেত্রে বলেই দিছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, সেটা আবার প্রেসিডেন্ট হলে, এই জন্যই বলছি যে এখানে আলটিমেটলি উচ্চকক্ষে যে আপনার একটা ঐক্যমত লাগবে, মানে, এবং এখানে একটা আলোচনা, এই যে আমরা ঐক্যমতের কথা বলি, আচ্ছা, আমি একটু আমি একটু জাস্ট মানে শেষ করতে যাচ্ছি এখানে, কারণ আমাকে এইমাত্র বলা হলো যে আমাদের এই হলরুমটা যে সময় পর্যন্ত রাখা উচিত ছিল তার চেয়ে 1.5 ঘন্টা বেশি আমরা অলরেডি রেখে ফেলছি। না, আমি মোটামুটি আচ্ছা মানে আরেকটা জিনিস এনসিসির ব্যাপারে বলা হয় যে এখানে অনির্বাচিত ব্যক্তি আছেন, তো অনির্বাচিত একজন আছেন, চিফ জাস্টিস, আর সবাই নির্বাচিত। এবং চিফ জাস্টিস অনির্বাচিত হলেও আমাদের বক্তব্য হচ্ছে, আপনি দেশের বিচার বিভাগ, যেটা রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে একটি, এবং পারহ্যাপস এটা আরো গুরুত্বপূর্ণ কারণ অন্য দুটোর উপরে সুপারভাইজার, অন্য দুটোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব, অন্য দুটোকে সংবিধানের ভেতরে রাখার দায়িত্ব বিচার বিভাগ। সেই বিচার বিভাগের দায়িত্ব আপনি চিফ জাস্টিসের হাতে দিতে পারছেন, আর তাকে আপনি এনসিসি তে একটা সদস্য পদ দিতে চান না। বুঝতে পেরেছি।